আজকের পরিবেশনায় থাকছে মোহাম্মদ জাফর ইকবালের লেখা একটি উপন্যাস, নিতু আর তার বন্ধুরা। বুতুরুন্নেসা বালিকা বিদ্যালয়। নিতুর বয়স যখন 10 বছর 3 মাস 11 দিন, তখন নিতুর মা মারা গেলেন। নিতুর বাবা তখন, ও নিতুর মা গো, তুমি আমাকে কোথায় ফেলে চলে গেলে গো, আমার এখন আর কি হবে, এইসব বলে মাথা চাপড়ে হাও মাও করে কাঁদলেন টানা 7 দিন। 8 দিনের দিন নিতুর বাবা কান্না থামিয়ে নিতুকে জিজ্ঞেস করলেন, নিতু রে, তোর নিশ্চয়ই একা একা খারাপ লাগছে। নিতু মাথা নাড়ল, বলল হ্যাঁ। বাবা উদাস উদাস চেহারা করে বললেন, তোর জন্য একটা নতুন মা খুঁজে আনতে হবে। নিতু চোখ কপালে তুলে হা হা করে বললেন, না না বাবা, বাবা আমার লাগবে না, একেবারেই লাগবে না। নিতুর বাবা কথা শুনলেন না। 1 মাসের মাঝে বিয়ে করে একজন নতুন মা নিয়ে এলেন। নিতুর আসল মা ছিলেন হালকা পাতলা, আর এই মা হলেন মোটা সোটা। আগের মা ছিলেন হাসি খুশি, আর এই মা হলেন বদরাগী। সত্যিকারের মা ছিলেন সাদাসিধে ভালো মানুষ, আর এই মা হলেন কুটনি বুড়ি। বিয়ের পর অনেক কষ্ট করে 1-2 সপ্তাহ মুখে হাসি ধরে রাখলেন, তারপর তার আসল রূপ বের হয়ে এলো। নতুন মায়ের যন্ত্রণায় নিতুর জীবন অতিষ্ঠ হয়ে উঠল। নিতুর বয়স যখন 10 বছর 5 মাস 17 দিন, তখন একদিন তার বাবা তাকে ডেকে বললেন, আজকাল স্কুলে কোনো লেখাপড়া হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন পড়াশোনা ছিল খুবই হাই স্ট্যান্ডার্ড। নিতুর বাবা আসলে কি বলতে চাইছেন বোঝার জন্য নিতুর চোখ ছোট ছোট করে তাকালো। নিতুর বাবা বললেন, আমরা যখন তোর মতো ছোট ছিলাম তখন 12র নামতা বলতে পারতাম, কান চুলকানোর ইংরেজি বলতে পারতাম। আমরাও পারি বাবা। পারিস নাকি? শুনে মনে হলো বাবার একটু মনই খারাপ হলো। মুখ গম্ভীর করে বললেন, যাই হোক, পড়াশোনা পুরো ব্যাপারটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ। প্যাকেজ? হ্যাঁ বুঝলি, অঙ্ক করার সাথে সাথে ঘুমানো শিখতে হয়, ইংরেজি গ্রামারের সাথে ভাত খাওয়া। বাবা কি বলতে চাইছেন বুঝতে না পেরে নিতু এবারে খুব দুশ্চিন্তা নিয়ে তার চোখের দিকে তাকালো। বাবা নিতুর চোখের দৃষ্টি এড়িয়ে বললেন, তাই ঠিক করেছি, তোকে একটা রেসিডেন্সিয়াল স্কুলে দিয়ে দেব। কি স্কুল? রেসিডেন্সিয়াল স্কুল মানে যেখানে তুই থাকবি এবং পড়াশোনা করবি, একই সাথে স্কুল আর হোস্টেল। নিতু অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রইল। তার নতুন মা শেষ পর্যন্ত বাবাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়ি ছাড়া করতে রাজি করিয়ে ফেলল। বাবা জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন, দেখবি কি সুন্দর স্কুল, ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম ডিসিপ্লিন সেরকমই পড়াশোনা। নিতু কোনো কথা না বলে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। বাবা অন্যদিকে তাকিয়ে বললেন, দেখবি তোর কত ভালো লাগবে, নিজে নিজে স্বাধীনভাবে থাকবি। নিতু এবারে বাবার দিকে তাকিয়ে একরকম জোর করে দাঁত বের করে হাসল। বাবা একটু অবাক হয়ে বললেন, কি হলো, এরকম করে হাসছিস কেন? আনন্দে বাবা, আনন্দে। আনন্দে? হ্যাঁ। কিসের আনন্দে? আমার বয়স মাত্র 10 কিনা সে যে আনন্দে। যদি আমি একটু বড় হতাম তাহলে তোমরা আমাকে জোর করে ধরে কারোর সাথে বিয়ে দিয়ে দিতে, কি বাঁচা বেঁচে গেছি, সেই আনন্দে বাবা। বাবা অবাক হয়ে নিতুর দিকে তাকিয়ে রইলেন। কয়েকবার কিছু একটা বলার চেষ্টা করে শেষ পর্যন্ত আর কিছু বললেন না। নিতু ঠিকই আন্দাজ করেছে, তার নতুন মা
সত্যি সত্যি আফসোস করছে কেন সে আরও কয়েক বছর বড় হলো না। তাহলে তো বিয়ে দিয়ে আপদ বিদায় করে দেওয়া যেত। সপ্তাহখানেক পরে নিতু একটা সুটকেসে তার জামা কাপড়, তার প্রিয় গল্পের বই আর তার ছেলেবেলার কয়েকটা পুতুল ভরে নিল। সুটকেসের তলায় রাখল তার মায়ের একটা ফ্রেম করা ছবি, তার ঘুমানোর সাথে টেডি বিয়ার ভোটকা মিয়াকে হাতে নিয়ে নতুন স্কুলে রওনা দিল। বাবা তাকে নিয়ে প্রথমে গেলেন ট্রেনে, ট্রেন থেকে নেমে বাসে, বাস থেকে নেমে ফেরি, ফেরি থেকে নেমে স্কুটার। স্কুটার এসে থামল উঁচু দেওয়াল ঘেরা একটা পুরানো বাড়িতে। দেখে দিনের বেলাতেই কেমন যেন গা ঝমঝম করে। উঁচু দেওয়ালের উপর কাটা তারের দেওয়া দেখে মনে হয় এ বুঝি জেলখানা। সামনে একটা বড় লোহার গেট, গেটের ফাঁক দিয়ে উকি দিলে দেখা যায় ভিতরে বড় বড় গাছ। গেটের উপরে একটা সাইনবোর্ড, সাইনবোর্ডে লেখা বুতুরুন্নেসা বালিকা বিদ্যালয়, স্থাপিত 1967 ইংরেজি সন, বালিকাদের আবাসিক শিক্ষাঙ্গন, শিক্ষা এবং শৃঙ্খলার সমন্বয়। নিতু ভয়ে ভয়ে দেখল শৃঙ্খলা কথাটি লাল রং দিয়ে লেখা। দেখে কেমন জানি গা শিরশির করে ওঠে। গেটটা ভিতর থেকে বন্ধ করে রাখা। বাবা ভয়ে ভয়ে কয়েকবার শব্দ করতেই পাশের ছোট ঘর থেকে দরজা খুলে একটা মাথা উকিয়ে দিল। মানুষটা সম্ভবত দারোয়ান, সারা মুখ চুল দাড়িতে ঢাকা। কবি রবীন্দ্রনাথেরও বড় বড় চুল দাড়ি, কিন্তু তাকে দেখে কেমন জানি শ্রদ্ধা শ্রদ্ধা ভাব হয়। এই মানুষটার বেলায় একেবারে উল্টো, দেখেই কেমন জানি ডাকাত ডাকাত মনে হয়। লোকটার চুল দাড়ি খাড়া হয়ে আছে দেখে মনে হয় মাথার উপরে বাজ পড়ে ইলেকট্রিক শক খেয়ে সব চুল দাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মানুষটা লাল চোখে বাবার দিকে তাকিয়ে বাজ খাই গলায় হুঙ্কার দিল, কি চাই? বাবা মিনমিন করে বললেন, না মানে ইয়ে আমার মেয়েকে দিয়ে যেতে এসেছি। কোন মেয়ে? ওর নাম হচ্ছে মানে মানুষটা ধমক দিয়ে বলল, নাম দিয়ে কি হবে? এখানে সব নম্বর। কত নম্বরের মেয়ে? বাবা তাড়াতাড়ি নিতুর কাগজপত্র বের করে নম্বর দেখে বললেন, 742। ইলেকট্রিক শক খাওয়া মানুষটা তার হাতের রেজিস্টার খাতাতে কিছু একটা দেখে গেট খুলে দিয়ে বলল, ভিতরে। বাবা নিতুকে নিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিলেন, তখন লোকটা আবার ধমক দিয়ে বলল, আপনি ঢুকছেন কেন? আপনি কি এই স্কুলে পড়বেন? না মানে ভিতরে দিয়ে আসি। এর ভিতরে বাইরের মানুষ ঢোকা নিষেধ। বাবা নিতুর মুখের দিকে তাকিয়ে মুখে জোর করে একটা খুশি খুশি ভাব ফুটিয়ে বললেন, বলেছিলাম না মা, খুব ভালো স্কুল। দেখেছিস শৃঙ্খলার দিকে কী রকম নজর তাদের। নিতু মাথা নাড়ল, বলল, একটু বেশি নজর। মনে হয় এখানে চোর ডাকাতের মেয়েরাই পড়তে আসে। নিতুর কথা শুনে বাবা চোখ পাকিয়ে তাকালেন, তারপর শুকনো গলায় বললেন, তুই তাহলে ভেতরে যা, ভালো হয়ে থাকিস। খাড়া খাড়া চুল দাড়িওয়ালা ডাকাতের মতো মানুষটা খ্যাক খ্যাক করে হেসে বলল, সেটা আর বলে দিতে হবে না। এইখানে ভালো হয়ে না থাকলে। মানুষটা কথা শেষ না করে ডান হাত দিয়ে খ্যাচ করে গলায় পোঁচ দেওয়ার মতো একটা ভঙ্গি করল। দেখে হঠাৎ নিতুর শরীর কাঁটা দিয়ে ওঠে। বাবা নিতুর হাতে কাগজগুলো দিয়ে বললেন, যা যা, দেরি করিস না। নিতু এক হাতে তার টেডি বিয়ার ভোটকা মিয়াকে আঁকড়ে ধরে অন্য হাতে ভারী সুটকেসটা টেনে টেনে ভিতরে ঢুকল। গেটটা পার হওয়া মাত্রই পেছনে ঘর ঘর করে সেটা বন্ধ হয়ে গেল। নিতুর হঠাৎ মনে হয় সে বুঝি সমস্ত পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে। গেট থেকে খোয়া বাঁধানো রাস্তা ভিতরে চলে গেছে। রাস্তার দুই পাশে নানা ধরনের গাছগাছালি, একটু ভেতরে পোড়াবাড়ির মতো একটা মন খারাপ করা দালান।
তার পেছনে টিনের ছাদের ছোট ছোট বাসা। স্কুল হলে যেরকম ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ের হইচই কলরব শোনা যাবার কথা ছিল, এখানে সেরকম কিছুই নেই। চারিদিকে কেমন জানি সুমসাম নীরবতা। এটি যেন স্কুল নয়, এটি যেন একটি কবরস্থান। কী করবে বুঝতে না পেরে নিতু কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর ভারী সুটকেসটা টানতে টানতে মন খারাপ করা দালানটার দিকে এগিয়ে যেতে শুরু করলো। যেতে যেতে সে ফিসফিস করে বুকে আঁকড়ে থাকা টেডি বিয়ারটার সাথে কথা বলতে শুরু করে। বুঝলে ভুটকা মিয়া, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওই দালানটা দেখে ভয় ভয় লাগলেও দেখবে সেখানে সব ভালো ভালো মানুষরা থাকে। আমরা হাজির হতেই সবাই আমাদের কাছে ছুটে আসবে। দালানটার কাছে পৌঁছানোর পর কেউ অবশ্য ছুটে এলো না। ভারী সুটকেসটা অনেক কষ্ট করেও সিঁড়ি দিয়ে তুলতে না পেরে সে হাল ছেড়ে দিয়ে সুটকেসটার উপর পা ছড়িয়ে বসে পড়ল। ভোটকা মিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বুঝলে ভোটকা মিয়া, আমরা এখানেই বসে থাকি, যার দরকার সে আমাদের খুঁজে বের করবে। নিতুর সন্দেহ সত্য প্রমাণিত হলো। কিছুক্ষণের মাঝে হঠাৎ মনে হলো তার সামনে একটি পাহাড় এসে দাঁড়িয়েছে। নিতু ভয়ে ভয়ে উপরের দিকে তাকালো। মনে হলো প্রায় আকাশের কাছাকাছি মাথা পৌঁছে গেছে, এরকম একজন তার সামনে এসে হাজির হয়েছে। মানুষটি নিশ্চয়ই একজন মহিলা, কারণ একটি শাড়ি পরে আছে। কিন্তু তার চেহারা দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। মাথার চুল শক্ত করে টেনে পিছনে ঝুঁটি করে বেঁধে রাখা। সামনে থেকে মাথায় কোনো চুল আছে কি নেই সেটা বোঝা যায় না। গায়ের রং শ্যামলা, শরীর পাথরের মতো শক্ত। শাড়ি পরলে মেয়েদের চেহারায় একটা কমনীয়তা চলে আসে, কিন্তু এই মহিলার বেলায় সেটি সত্যি নয়। মেয়েরা যদি আর্মির হাবিলদার হতো তাহলে নিশ্চয়ই এভাবেই শাড়ি পরত। মহিলার চোখ লাল এবং নিতুকে দেখে সেটা আরও লাল হয়ে উঠল। সে আকাশের কাছাকাছি মাথা থেকে হঠাৎ যেন বিজলি চমকে উঠল। বিশাল একটা মুখ হঠাৎ করে একটা বড় ট্রাঙ্কের ঢাকনার মতো খুলে যায়। ভিতর থেকে কালো মাড়ি এবং ধারালো দাঁত বের হয়ে আসে এবং নিতু একটা গর্জন শুনতে পায়, অ্যাটেনশন! নিতু কী করবে বুঝতে পারল না। রাস্তাঘাটে পুলিশ মিলিটারি যখন মার্চ করে তখন অ্যাটেনশন বললে তারা পা ঠুকে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তাকেও কি সেরকম কিছু করতে হবে? কি করবে ঠিক করতে নিশ্চয়ই তার দেরি হয়ে গিয়েছিল, কারণ কিছু বোঝার আগে হঠাৎ মনে হলো একটা বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তার ঝুঁটি ধরে প্রায় শূন্যে তুলে তাকে দাঁড় করিয়ে দিয়েছে। নিতু পিট পিট করে তাকালো এবং দেখতে পেল বিশাল কেদো বাঘের মাথার মতো একটা মুখ তার দিকে নেমে আসছে। মাথাটি নামতে নামতে একেবারে তার মুখের কাছে নেমে এলো। এত কাছে নেমে যে নিতু তার চোখের লাল শিরা, নাকের ভেতরের লোম এবং দাঁতের ফাঁকে লেগে থাকা মাংসের টুকরোগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পেল। শুধু তাই নয়, তার নাকে ভক করে একটা দুর্গন্ধ এসে ধাক্কা দেয়। কেউ যদি বাঘের মুখ খুলে ভিতরের মাথা ঢুকিয়ে দেয় তাহলে সে নিশ্চয়ই এরকম একটা গন্ধ পাবে। কেদো বাঘের মুখের ভেতর থেকে একটা গর্জন বেরিয়ে আসে, তুই কে রে? নিতুর নাম বলতে গিয়ে হঠাৎ করে থেমে গেল। মনে পড়ল এখানে কারোর নাম নেই, সবার একটি করে নম্বর। সে ঢোক গিলে শুকনো গলায় বলল, আমি 742। কেদোবাগের বিশাল ভয়ঙ্কর মাথাটা আস্তে আস্তে আবার উঠে যায়। আকাশের কাছাকাছি থেকে আবার একটা গর্জন ভেসে এলো, তোর হাতে ওটা কি? নিতু তার হাতের দিকে তাকালো। দুই হাতে সে শক্ত করে তার ভোটকা মিয়াকে ধরে রেখেছে। সে সেটাকে তুলে এনে বুকে চেপে ধরল। এইটা আমার টেডি বেয়ার। আমি যখন... সামনে দাঁড়িয়ে থাকা কেদো বাঘের বিশাল মুখ দেখে মাঝখানে তার কথা বন্ধ হয়ে গেল। তুই যখন... আমি যখন ছোট ছিলাম
তখন আমার মা এইটা আমাকে দিয়েছেন। নিচে ফেল। নিতু না বুঝে অবাক হয়ে তাকালো। তখন সে পাহাড়ের ভেতর থেকে গর্জন বের হয়ে এলো। নিচে ফেলে দে। নিতু ভয়ে ভয়ে তার ভোটকা মিয়াকে নিচে ফেলল। সাথে সাথে সে বিশাল পাহাড় এগিয়ে এসে ফুটবলে যেভাবে কিক দেয় সেইভাবে ভোটকা মিয়াকে একটা কিক দিল। ভোটকা মিয়া গুলির মতো আকাশে উড়ে গেল। নিতু একটা চিৎকার করে উঠে মাথা ঘুরিয়ে দেখতে চাইল সেটা কোথায় গিয়ে পড়েছে। তখন সেই ধুমস পাহাড় আবার গর্জন করে উঠল, খবরদার নড়বি না। নিতু পাথরের মতো জমে গেল। সামনে তাকা। নিতু সামনে তাকালো। সিনা টান, মুখ উঁচু। নিতু সিনা টান করে মুখ উঁচু করল। হাত পাশে, আঙ্গুল মুঠ। নিতু হাত পাশে এনে আঙ্গুল মুঠিবদ্ধ করল। গোড়ালি জয়ের, মুখ বন্ধ, চোখ খোলা। নিতু দুই পায়ের গোড়ালি একসাথে লাগিয়ে মুখ বন্ধ করে চোখ বড় বড় করে খুলে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড় এবার স্টিম ইঞ্জিনের মতো ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তুই কি করেছিস? নিতু প্রশ্নটা ঠিক বুঝতে পারল না। ভয়ে সে ঠিক করে চিন্তাও করতে পারছিল না। তার চোখে পানি এসে যাচ্ছিল। তার মাঝে কোনোভাবে নিজেকে সামলে বলল, আমি কিছু করি নাই। কেঁদো বাঘের মতো মুখটা এবারে আবার নিচে নেমে এলো। নিতুর নাকে আবার ভক করে একটা মাংস পচা গন্ধ এসে লাগে। মুখটা আবার ট্রাঙ্কের ডালার মতো খুলে যায়। ভেতর থেকে ধারালো দাঁত আর লকলকে কালো জিহ্বা বের হয়ে আসে। ভেতর থেকে হিস করে আওয়াজ আসে, বল। আমি কিছু করি নাই ম্যাডাম। কেতবাঘ হুঙ্কার দিয়ে বলে, জোরে। শব্দের ঝাপটায় মুখ থেকে থুতু বের হয়ে এসে নিতুর মুখে লাগলো। ঘেন্নায় নিতুর শরীর রি রি করে উঠে, কিন্তু সে নড়ল না। ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে থেকে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আমি কিছু করি নাই ম্যাডাম। কেদো বাঘের মাথা আবার উঠে যায়। নাক দিয়ে আবার ইঞ্জিনের মতো শব্দ হয়। মুখের ডালা খুলে আবার শব্দ বের হয়। নিশ্চয়ই কিছু করেছিস, না হলে তোকে এখানে পাঠালো কেন? নিতু চুপ করে রইল। সত্যি সত্যি তার চোখে পানি এসে যাচ্ছে। কথা বল নর্দমার পোকা, ছাড় পোকার ছাউ। নিতু ভাঙা গলায় যতটুকু সম্ভব জোরে জোরে বলল, আমি কিছু করি নাই ম্যাডাম। আমার সাথে মামদোবাজি একদিনে পিটিয়ে সিধা করে দেব, হাড্ডি ভেঙে গুঁড়া গুঁড়া করে দেব, চামড়া ছিলে ডুগডুগি বানাবো। আমাকে চিনিস না তুই, বানরের বাচ্চা বানর, তেলাপোকার ডিম, বল সত্যি কথা। এবার নিতু সত্যি সত্যি কেঁদে ফেলল। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসলো। ধুমস পাহাড় আবার হুঙ্কার দিয়ে বলল, খবরদার কাঁদবি না, ছিচ কাঁদনি ইঁদুর। নিতু অনেক কষ্ট করে চোখের পানি আটকে ফেলল। তুই কি মনে করিস আমি কিচ্ছু বুঝি না? আমার নাক টিপলে দুধ বের হয়। এই বুতুরুন্নেসা বালিকা বিদ্যালয় আমি আছি 14 বছর। আমি তোর মতো শত শত ছিমনি দেখেছি, যাদের স্বভাব ইঁদুরের মতো। চোর ছেচরের বাচ্চা, গুন্ডা বদমাশের বাচ্চা আমার হাত দিয়ে বের হয়েছে। আমি টিপে টিপে তাদের ভুঁড়ি ফাঁসিয়ে দিয়েছি। সাপ হয়ে এসেছে, আরশোলা হয়ে বের হয়ে গেছে। দেশের যত পাজি, হতচ্ছাড়া, বেয়াদব, বদমাস, শয়তানের মেয়েগুলোই যখন বাপ মা সিধা করতে পারে না, তখন তাদেরকে এখানে পাঠানো হয়। আমি সিধে করে ছেড়ে দেই, তোকেও আমি সিধে করব। নিতু এবারও কিছু বলল না। হঠাৎ করে তার চোখের সামনে সারা পৃথিবীর টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে শুরু করেছে। তার বাবা আর মা মিলে কোথায় পাঠিয়েছে তাকে? কী হবে তার এইখানে?
পাহাড়ের মতো মহিলা এইবারে কাকে যেন ডাকল, জমিলের মা। সাথে সাথে কোথা থেকে যেন জমিলার মা হাজির হলো। বেটে খাটো একজন মহিলা, মুখ দেখে মনে হয় একটা রোবট। কাছে এসে মিলিটারিদের মতো অ্যাটেনশন হয়ে বলল, আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এই নর্দমার পোকা, ছাড় পোকার ছাও, হুক ওয়ার্মকে বি ব্লকে 212 নাম্বার রুমে দিয়ে আসো। কোন সিটে ম্যাডাম? গিয়ে দেখো একটাই সিট খালি আছে। ঠিক আছে ম্যাডাম। মুখে কোনো ভাবভঙ্গি নেই, বেটে খাটো কিন্তু শক্ত টাইপের সেই রোবট মহিলা নিতুর সুটকেসটা হাতে নিয়ে নিতুকে বলল, চল। নিতু পাহাড়ের মতো বিশাল মহিলার দিকে তাকিয়ে বলল, আমার টেডি বিয়ার ম্যাডাম। পাহাড় হুঙ্কার দিয়ে বলল, চুপ! এই বতুরুন্নেসা বালিকা বিদ্যালয়ে মানুষ ছাড়া আর কিছু থাকতে পারবে না। কিন্তু ম্যাডাম, এই টেডি বিয়ারটা আমার আম্মা আমাকে দিয়েছিলেন। চুপ বিয়াদব! চুপ! খামোশ! নিতু কি বলবে বুঝতে পারল না। পাহাড় আবার গর্জন করে বলল, যখন এই বতুরুন্নেসা বালিকা বিদ্যালয় থেকে বের হবি তখন তোর মাকে বলিস আরেকটা কিনে দিতে। কিন্তু আমার মা মারা গেছে। কথা শেষ করার আগেই হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে সে আবার ঝরঝর করে কেঁদে ফেলল। তোর মা মারা গেছে? নিতুর মনে হলো এই প্রথমবার কেঁদো বাঘের মুখে হাসি ফুটে উঠল। বলল, তুই নিশ্চয়ই এত যন্ত্রণা দিয়েছিস যে সেই যন্ত্রণায় তোর মা মরেছে, ঠিক কি না? নিতু কিছু বলল না। অনেক কষ্ট করে চোখের পানি আটকানোর চেষ্টা করল। পাহাড়ের মতো মহিলা হঠাৎ আকাশ কাঁপিয়ে চিৎকার করে বলল, কুইক মার্চ! নিতু বুঝল তাকে যেতে বলা হচ্ছে। সে রোবট মহিলার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে শেষবার এই দানবীর দিকে তাকালো, তারপর ফিসফিস করে মনে মনে বলল, আমি যদি আমার মায়ের বেটি হই তাহলে তোমাকে আমি একদিন টাইট করবই। পাহাড়ের মতো দানবী সে কথা শুনতে পেল না। শুনতে পেলে সেই মুহূর্তে তার মাথা টেনে ছিঁড়ে ফেলতো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 2. রুমমেট। রোবট মহিলা প্রথমে নিতুকে নিয়ে গেল তার হোস্টেলে। সেখানে 212 নম্বর রুমে হাসপাতালে বেডের মতো 6টা বিছানা, তার একটি খালি। সেখানে তার সুটকেসটা রেখে তাকে নিয়ে যাওয়া হলো সুপারিনটেনডেন্ট অফিসে। সুপারিনটেনডেন্ট একজন খিটখিটে মহিলা, তার তোবড়ানো গাল, কোটরের ভিতরে ঢুকে থাকা চোখ, শিরা ওঠা শুকনো হাত। সুপারিনটেন্ডেন্ট নিতুর কাগজপত্র নিয়ে বড় বড় কয়েকটা খাতায় অনেকক্ষণ সময় নিয়ে কি যেন লেখালেখি করলো। তারপর নিতুকে দাঁড়া করিয়ে টানা 8 ঘন্টা একটা লেকচার দিল। লেকচারের বিষয়বস্তু হলো এই বুতুরুন্নেসা বালিকা বিদ্যালয় নিয়ম শৃঙ্খলা কতটা গুরুত্বপূর্ণ এবং সেই নিয়ম ভাঙলে কী রকম কঠোর শাস্তি দেওয়া হয় তার লোমহর্ষক বর্ণনা। অন্য যে কোনো সময় হলে এরকম একটা বক্তৃতা শুনে নিতুর হাত পা ঠান্ডা হয়ে যেত, কিন্তু কিছুক্ষণ আগে কেদো বাঘের মতো দেখতে সেই রাক্ষসী ম্যাডামের সাথে তার যে ঘটনাটা ঘটেছে সেটা তাকে একেবারে পাথরের মতো করে দিয়েছে। তার ভিতর এখন ভয় ভীতি রাগ দুঃখ কোনো কিছুই নেই। কেমন জানি বোধ শক্তি ছাড়া একটা পুতুলের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট লেকচার শেষ করে জমিলার মা নামের রোবট মহিলার সাথে তাকে পাঠালো স্টোর রুমে। সেখানে ইঁদুরের মতো দেখতে আরেকজন মহিলা নিতুর শরীরের মাপ নিয়ে তাকে একজোড়া স্কুলের পোশাক ধরিয়ে দিল। সাদা ব্লাউজ আর ভুসভুসে কালো টিউনিক দেখলেই নারী উল্টে আসে। এই মন খারাপ করা পোশাক পরে তাকে এই স্কুলে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে চিন্তা করেও নিতু খুব বেশি মুষড়ে পড়ল না। মুষড়ে পড়ার ক্ষমতাও তার শেষ হয়ে গেছে। স্কুলের পোশাক দুটি দেওয়ার পর ইঁদুরের মতো দেখতে মহিলাটি আবার অনেকক্ষণ নাকি সুরে কথা বলে গেল।
কথার বিষয়বস্তু হচ্ছে কিভাবে এই পোশাকে যত্ন নিতে হবে এবং পোশাকে এতটুকু ছিঁড়ে গেলে তাকে কি কি কঠিন শাস্তি দেওয়া হবে। স্টোররুম থেকে তাকে নেওয়া হলো লাইব্রেরিতে। সেখানে তাকে তার ক্লাসের বই দিল থল থলে মোটা একজন মহিলা। মহিলাটা সবসময় বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। একটু নড়লেই বা একটা কথা বললেই দুইবার বড় বড় নিঃশ্বাস নিতে হয়। বই এবং খাতা নিতুর হাতে তুলে দিয়েও এই মহিলা একটা বড় লেকচার দিল। এখানেও লেকচারের বিষয়বস্তু এক। বই ছিঁড়ে ফেললে বা ময়লা করলে কি কঠিন শাস্তি দেওয়া হবে তার একটা ভয়ঙ্কর বর্ণনা। রোবট মহিলা সেখান থেকে নিতুকে নিয়ে গেল ডাইনিং রুমে। ডাইনিং রুম থেকে একটা ছোট অন্ধকার জিমনেশিয়ামে, সেখান থেকে নিজের রুমে। এতক্ষণে ক্লাস ছুটি হয়ে গেছে, সবাই নিজের রুমে চলে এসেছে। নিতু তার নিজের ঘরে এসে দেখল প্রত্যেকটা বিছানায় একটা লম্বা মেয়ে শুয়ে আছে। হঠাৎ দেখলে মনে হয় এই ঘরটিতে বুঝি কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই গ্যাসে সবাই জ্ঞান হারিয়ে পড়ে আছে। নিতু কি করবে বুঝতে পারল না। হেঁটে হেঁটে কাছাকাছি বিছানায় শুয়ে থাকা একটা মেয়ের কাছে যেতেই মেয়েটা চোখ না খুলে ফিস ফিস করে বলল, তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। নিতু অবাক হয়ে বলল, কেন? কথা বলো না, যদি জানে বাঁচতে চাও শুয়ে পড়ো। নিতু কিছু বুঝতে পারল না, কিন্তু এটা নিয়ে আর তর্ক করার সাহসও পেল না। নিজের বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। প্রায় সাথে সাথে শুনতে পেল ধুম ধুম করে শব্দ হচ্ছে। মনে হয় ভয়ঙ্কর কোনো একটা প্রাণী হেঁটে হেঁটে আসছে। দড়াম করে ঘরের দরজা খুলে গেল। নিতু বুঝতে পারল তাদের ঘরে সে প্রাণীটা এসে ঢুকেছে। সে তার চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ করে টের পেল একজন ঘরের মধ্যে হেঁটে হেঁটে তাদের পরীক্ষা করছে। ঠিক তার বিছানার কাছে এসে পায়ের শব্দ থেমে যায়। প্রাণীটা তাকে পরীক্ষা করছে। নিতু একবার ভাবল, চোখের কোণা দিয়ে তাকিয়ে দেখে, কিন্তু সাহস পেল না। তার মনে হতে লাগলো এক্ষুনি বুঝি তার চুলের ঝুঁটি ধরে কেউ টেনে তুলে ফেলবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা ঘটল না। শুনতে পেল ধুম ধুম করে পায়ের শব্দ দূরে সরে যাচ্ছে। দরজার কাছে গিয়ে শব্দটা এক মুহূর্তের জন্য থামল, তারপর দরজা খুলে ধড়াম করে আবার বন্ধ হয়ে গেল। সাথে সাথে নিতু চোখ খুলে তাকায়, দেখে আশেপাশে সব বিছানায় মেয়েগুলো চোখ পিট পিট করে তাকাচ্ছে। নিতু ভয়ে ভয়ে বিছানায় উঠে বসে, সাথে সাথে অন্যরাও সাবধানে উঠে বসে। একজন পা টিপে টিপে জানালার কাছে গিয়ে বাইরে তাকালো, তারপর নিতুর কাছে এগিয়ে এলো। নিতু শুকনো গলায় বলল, কি হচ্ছে এখানে? চশমা পরা একটা মেয়ে বলল, 3টার সময় স্কুল ছুটি হয়, এসে হাত মুখ ধুয়ে 3:30 থেকে 4টা পর্যন্ত ঘুম। ঘুম? হ্যাঁ, কেউ না ঘুমালে। চশমা পরা মেয়েটা কথা বন্ধ করে হাত দিয়ে খ্যাচ করে গলায় একটা পোজ দেওয়ার ভঙ্গি করল। নিতু আজকে দিনে এর মাঝে বেশ কয়েকবার সেই দৃশ্য দেখে ফেলেছে। গোলগাল মতন ফর্সা একটা মেয়ে এসে গলা নামিয়ে বলল, 4টা থেকে 4:30 পর্যন্ত নাস্তা, 4:30 থেকে 5:30 পর্যন্ত খেলাধুলা, 5:30 থেকে। চশমা পরা মেয়েটা বলল, খেলাধুলার না কচু, মাঠে নিয়ে খালি গরুর মতো দৌড়ানো, ছাগলের মতো লাফানো। যেটাই হোক, নাম তো খেলাধুলা। 5:30 থেকে 6টার মাঝে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, 6টা থেকে 8টা পড়াশোনা, 8টা থেকে 8:30 খাওয়া, 8:30 থেকে 9:30 আবার পড়াশোনা, 9:30 থেকে 10টার ভিতরে ঘুমের জন্য রেডি হওয়া, 10টার ভিতরেই ঘুম। নিতু হা করে চশমা পরা মেয়েটার দিকে তাকিয়ে রইল। বলল, সব এইভাবে ভাগ করে রাখা আছে? হ্যাঁ, সব এভাবেই মানতে হয়। গোলগাল চেহারার মেয়েটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, তোমার কাজের জন্য এটা হচ্ছে তোমার শাস্তি। নিতু অবাক হয়ে বলল, কি কাজ? তুমি যেটা করেছো। আমি কি করেছি?
তুমি নিশ্চয়ই কিছু একটা করেছো, না হলে তোমাকে এখানে পাঠালো কেন? এখানে শাস্তি দেওয়ার জন্য পাঠানো হয়। নিতু মুখ শক্ত করে বলল, আমি কিছু করি নাই। শ্যামলা রঙের মিষ্টি চেহারার একটা মেয়ে বলল, তাহলে নিশ্চয়ই তোমার বাবা মার ডিভোর্স? না, ডিভোর্স না। পাশে দাঁড়ানো আরেকটা মেয়ে বলল, তাহলে নিশ্চয়ই তোমার মা মারা গেছে। নিতু ঘুরে তাকিয়ে দেখল এই মেয়েটাও শ্যামলা রঙের আর মিষ্টি চেহারার। ভালো করে তাকিয়ে দেখল দুজন দেখতে হুবহু একই রকম। নিতুর ভ্যাবাচাকা খাওয়া দেখে সবাই হি হি করে হেসে উঠল। চশমা পরা মেয়েটা বলল, এরা দুজনই যমজ বোন, রুনু আর ঝুনু। কোনজন রুনু আর কোনজন ঝুনু? গোলগাল চেহারা মেয়েটা বলল, তাতে কিছু আসে যায় না, একজন রুনু একজন ঝুনু। তোমরাও জানো না? চশমা পরা মেয়েটা বলল, জানি, এই সপ্তাহে ঝুনুর হাঁটুর ছাল উঠে গেছে, তাই এই সপ্তাহে ঝুনু হচ্ছে হাঁটু ছাল ওঠা মেয়ে। কিন্তু কয়েকদিন পর তো ভালো হয়ে যাবে, তখন? তখন ওর কনুইয়ের ছাল উঠে যাবে, না হয় কপাল কেটে যাবে। এরা দুজনই তেদর, কিন্তু ঝুনুটা বেশি তেদর, তাই ওর শরীরের কাটাকাটি বেশি হয়। ঝুনু নিতু হাঁটুর তলের দিকে তাকিয়ে নিঃসন্দেহ হলো। মাথা নেড়ে বলল, এইখানে কে বেশি তেদর সেটা সে নিজেই দেখবে, তোমাদের আর বক্তৃতা দিতে হবে না। তারপর ঘুরে নিতুর দিকে তাকালো, কিন্তু তুমি এখনো বলো নাই তোমার মা মারা গেছে কিনা। নিতু মাথা নাড়ল, হ্যাঁ মারা গেছেন। আর তুমি কেমন করে বুঝেছ? ঝুনু বলল, এটা বোঝা আর এমন কঠিন কি? কোনো বাবা মা নিজের ছেলে মেয়েকে এইখানে পাঠাবে? মা মারা গেলে যখন বাবা আরেকবার বিয়ে করে, তখন সেই মায়ের যখন কোনো বাচ্চা কাচ্চা হয়, তখন এখানে পাঠিয়ে দেয়। নিতু কয়েকবার মুখ খুলল আর বন্ধ করল, তারপর বলল, এইটা এইটা এটার আসল নাম হওয়া উচিত বুতুরুন্নেসা কনসেন্ট্রেশন ক্যাম্প। চশমা পরা মেয়েটা বলল, কিংবা ভুতুরুন্নেসা সেন্ট্রাল জেল। গোলগাল মেয়েটা বলল, আহা হা হা, এরকম করছিস কেন? বেচারি মাত্রই এসেছে, এখনই ভয় দেখাচ্ছিস কেন? রুনু নিতু হাঁটুর দিকে তাকিয়ে নিঃসন্দেহ হলো, বলল, কে বলল ভয় দেখাচ্ছি? সত্যি কথাটাই বলছি, সত্যি কথাটি যত আগে জানবে ততই ভালো। রুনু নিতুর দিকে তাকিয়ে বলল, তুমি হয়তো মনে করছো এটা স্কুল, আসলে এটা স্কুল না। এইটা তাহলে কি? আমার মনে হয় পাগলা গারদ। পাগলা গারদ? হ্যাঁ, খালি একটাই পার্থক্য, পাগলা গারদে পাগল মানুষেরা আসে ভালো হয়ে ফিরে যায়, এইখানে ভালো মানুষেরা আসে পাগল হয়ে ফিরে যায়। চশমা পরা মেয়েটা হি হি করে হেসে বলল, আমরা কি পাগল হয়ে গেছি? হই নাই আবার, 100 বার হয়েছি। পাগল না হলে আমরা এখানে থাকতে পারি? চিন্তা করতে পারিস, যখন খোরসানি ম্যাডাম 4টার সময় আমাদের দেখতে আসে, আমরা তখন নাক মুখ বন্ধ করে বিছানায় পড়ে থাকি। মানুষ পাগল না হলে এটা করতে পারে? নিতু একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, খোরাসানি ম্যাডামটা কে? গোলগাল মেয়েটা বলল, কে না, বলো কি? সবাই আবার হাসতে শুরু করে। হঠাৎ করে থেমে গেল। খুরাসানি ম্যাডাম এত ভয়ঙ্কর যে তাকে নিয়ে হাসাহাসি করতেও তারা ভয় পায়। নিতু আবার জিজ্ঞেস করল, খুরাসানি ম্যাডামটা কে? একটা রাক্ষসী, এই পাহাড়ের মতো বড়, আর মুখটা এত বড়। গোলগাল মেয়েটা 2 হাত ছড়িয়ে দেখালো। বুঝেছি, আমার সাথে দেখা হয়েছে। দেখা হয়েছে? মেয়েগুলো অবাক হয়ে নিতুর দিকে ঘুরে তাকালো। এর মাঝে দেখা হয়ে গেছে? হ্যাঁ। কিছু করেছে তোমাকে? আমার টেডি বিয়ারকে লাথি মেরে ফেলে দিয়েছে। চশমা পরা মেয়েটি বলল, তোমার কপাল ভালো, তোমাকে লাথি মারে নাই। গত বছর ক্লাস 6-এর একটা মেয়েকে লাথি মেরে তার বুকের হাড্ডি ভেঙে ফেলেছিল।
রুনু বলল, হাঁটু থেকে বোঝা গেল রুনু, ছাল ওঠা নেই। ম্যাডাম খোরাসানির হবি হচ্ছে চড় মারা। চড় মেরে সে আসলেই দাঁত ফেলে দিতে পারে। এখন পর্যন্ত তার রেকর্ড ১ চড়ে ৩ দাঁত। ঝুনু বলল, তার মাঝে অবশ্য ২টা দুধ দাঁত, তবুও তো দাঁত। মেয়েদের মাঝে যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে গম্ভীর এবং এতক্ষণ পর্যন্ত যে একটি কথাও বলেনি, এইবারে সে মুখ খুলল। বলল, তোমরা খালি নিজেরাই কথা বলছো। আমাদের যে নতুন একজন রুমমেট এসেছে তার নামটাও জিজ্ঞাসা করনি। গোলগাল মেয়েটা বলল, হ্যাঁ ঠিকই বলেছিস। তোমার নাম কি ভাই? আমার নাম মিতু। তোমাদের নাম? চশমা পরা মেয়েটা বলল, আমার নাম রেবেকা। গোলগাল মেয়েটা হিহি করে হেসে বলল, আমরা নামটা শর্ট করে নিয়েছি, আমরা ডাকি বেকা। তোমার নাম? মিতুল। চশমা পরা মেয়েটি, যার নাম রেবেকা এবং যার নাম শর্ট করে বেকা করে ফেলা হয়েছে, এবারে মাথা নেড়ে বলল, আর মিতুলের নামটা অবশ্য শর্ট করি নাই, একটু বড় করেছি। মিতুল হচ্ছে তুলতুলে মিতুল। রুনু, কিংবা কে জানে ঝুনুও হতে পারে, বলল, কেন তুলতুলে মিতুল বুঝেছে তো? কারণ সে নাদুস নুদুস গোলগাল তুলতুল। গোলগাল চেহারার তুলতুলে মিতুল চোখ পাকিয়ে বলল, দেবো একটা দাবরানি। কিন্তু বলা পর্যন্তই। মুখ দেখে মনে হয় তার নিজের নামটা সেই পছন্দ করেছে। মেয়েগুলোর মাঝে যে সবচেয়ে ছোট এবং এদের মাঝে যে সবচেয়ে কম কথা বলে, সে গম্ভীর গলায় বলল, এই দুজনের নাম তো বলেছি, রুনু আর ঝুনু। আমি হচ্ছি তানিয়া। মিতুল আবার হিহি করে হেসে বলল, কি নিয়া? তানিয়া গম্ভীর হয়ে বলল, ফাজলামি করবি না। মিতুল চোখ বড় বড় করে অভিনয় করার মতো বলল, জানিয়া? ওহো, আর তানিয়া। তানিয়া মুখ আরও গম্ভীর করে বলল, দেখ, নাম নিয়ে কখন ফাজলামি করবি না। মানুষের নাম খুবই ইম্পর্ট্যান্ট। কবি রবীন্দ্রনাথের নাম যদি রবীন্দ্রনাথ না হয়ে মাহাতাব মিয়া হতো, তাহলে কি কখনো কবিতা লিখতে পারতেন? চশমা পরা রেবেকা বলল, ভাই, তুমি তো বুঝতেই পারছো, আমাদের মাঝে তানিয়া হচ্ছে মাস্টার মশাই। 40 বছরের একটা মানুষ ওই ছোট্ট শরীরের মাঝে আটকা পড়ে আছে। হুম, 40 না। গোলগাল মিতুল মাথা নেড়ে বলল, 55। তানিয়া আরও গম্ভীর হয়ে বলল, দেখ, তোরা বেশি ফাজলামি শুরু করেছিস। রুনু কিংবা ঝুনু হেসে বলল, আমাদের তানিয়া সবসময় আমাদেরকে উপদেশ দেয়, তোমাকে উপদেশ দিবে। ঝুনু কিংবা রুনু বলল, যে কোনো বিষয় উপদেশ, কেমন করে কথা বলতে হয়, কেমন করে নাক ঝাড়তে হয়, কেমন করে কান চুলকাতে হয়। তানিয়া আবার বলল, বাজে কথা বলবি না ঝুনু, তোরা বড় বেশি কথা বলিস। চশমা পরা রেবেকা বলল, আসলে আমরা বেশি কথা বলি না, আমাদের এই বেডটা খালি ছিল তো, তাই সবাই খুব ভয়ে ছিলাম কে না কে রুমমেট হিসেবে আসে। তোমাকে দেখে ভয় কেটে গেছে, তাই আমরা সবাই এখন বক বক করছি। নিতু একটু অবাক হয়ে বলল, আমাকে দেখে ভয় কেটে গেছে? আমার সম্পর্কে তো কিছুই জানো না। জানবো না কেন? তোমার মা মারা গেছেন, তাই তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। এইটুকুন জানলেই তো সব জানা হয়ে যায়। তুমি তো আমাদের মতনই। এখানে তোমরা সবাই এরকম? হ্যাঁ, হয় বাবা মা ডিভোর্স, না হলে বাবা মা মারা গেছেন, তা না হলে মা মারা গেছেন। নিতু একটু অবাক হয়ে সবার মুখের দিকে তাকালো। কত অল্প বয়সেই সবাই এর মাঝে কত বড় বিপদের মাঝ দিয়ে গিয়েছে। মিতুল নিতুর গায়ে হাত দিয়ে বলল, তুমি মন খারাপ করো না, প্রথম প্রথম খুব খারাপ লাগবে, তারপর দেখবে অভ্যেস হয়ে গেছে। নিতু কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখন বাইরে থেকে একটা কর্কশ হুইসেলের শব্দ শুনতে পেল। রেবেকা লাফিয়ে উঠে বলল, বাঁশি বেজে গেছে, তাড়াতাড়ি। কিসের বাঁশি? নাস্তা করে খেলার মাঠে যাওয়ার বাঁশি। দেরি যেন না হয়, বিপদ হয়ে যাবে তাহলে।
অন্য সবার সাথে নিতুও ছোটাছুটি করে রেডি হতে শুরু করলো। বুদুরেন্নেসা আবাসিক বালিকা বিদ্যালয়ে পদে পদে বিপদ, সেটা সে এতক্ষণে বেশ ভালো করেই বুঝে গেছে। 3. ললিপপ। 10টা বাজার কয়েক মিনিট আগে ঘরের বাতি নিভিয়ে সবাই শুয়ে পড়ল। ঘরে সুমসাম নীরবতা। মনে হয় বুঝি কেউ নেই। মানুষ ঘুমিয়ে পড়লে একটু নড়াচড়া করে, নিঃশ্বাসের শব্দ হয়, কেউ কেউ ঘুমের মাঝে একটা দুটো কথাও বলে। কিন্তু যখন কেউ ঘুমের ভান করে শুয়ে থাকে তখন তারা টু শব্দটাও করে না। তাই ঘরে একটু শব্দও নেই। আলো নিভিয়ে দেওয়ার পর ঘরের ভিতরে প্রথমে ঘুটঘুটে অন্ধকার থাকলেও আস্তে আস্তে চোখে অন্ধকার সয়ে এসে এখন বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। 6টা বাক্সের মতন ঘরের মাঝে 6টা মশারি টানানো এবং তার ভিতর 6টি মেয়ে ঘুমের ভান করে শুয়ে আছে। নিতু শুয়ে শুয়ে শুনতে পায় বারান্দা দিয়ে প্রথমে গুম গুম শব্দ করে একজন হেঁটে গেল, নিশ্চয়ই খোরাসানি ম্যাডাম। এরপর খ্যাস খ্যাস শব্দ করে স্যান্ডেল ঘষে আরেকজন, সম্ভবত হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট, যাকে দেখলে মনে হয় তার শরীরের মাঝে নল ঢুকিয়ে কেউ একজন তাকে চুষে খেয়ে নিয়ে ছিবড়েটা ফেলে গেছে। নিতু বিছানায় শুয়ে কয়েকবার এপাশ ওপাশ করল এবং ঘুমের চেষ্টা করল। তারপর বুঝতে পারল আসলে সে ঘুমাতে পারবে না। নতুন জায়গায় সবারই ঘুমাতে দেরি হয়, কিন্তু নিতুর সমস্যাটা তো অন্য জায়গায়। সে যখন খুব ছোট তখন তার জন্মদিনে তার মা তাকে একটি টেডি বিয়ার উপহার দিয়েছিলেন। পেট মোটা তুলতুলে নরম হালকা বাদামি রঙের টেডি বিয়ার। টেডি বিয়ারটাকে বুকে জড়িয়েই সে সাথে সাথে তার নাম দিয়েছিল ভোটকা মিয়া। নিতু কখনো তার এই ভোটকা মিয়াকে কাছছাড়া করেনি। রাতের বেলায় বুকে জড়িয়ে ঘুমিয়েছে, তার সাথে কথা বলেছে, এই প্রথম আজ রাতে তার সাথে ভোটকা মিয়া নেই। নিতুর মনে হচ্ছে তার নিজের শরীরের একটা অংশ হারিয়ে গেছে। ভোটকা মিয়া ছাড়া সে ঘুমাবেই বা কেমন করে? নিতু তখন হঠাৎ করে তার বিছানায় উঠে বসল। কী করতে হবে সে বুঝতে পেরেছে। ভোটকা মিয়াকে উদ্ধার করে আনতে হবে। বিকালবেলা যখন খেলাধুলার নামে তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, মাঠের এক মাথা থেকে অন্য মাথায় দৌড়াদৌড়ি করতে হচ্ছিল, খোয়া বাঁধানো পথে লাফাতে হচ্ছিল, তখন সে পুরো এলাকাটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেছে। স্কুলের সামনে সিঁড়ির কাছে যেখানে তার রাক্ষসী খোরাসানি ম্যাডামের সাথে দেখা হয়েছে, সেখান থেকে লাথি মেরে তার ভোটকা মিয়াকে ফেলে দেওয়া হলো, সেটা কোন দিকে যেতে পারে আন্দাজ করে খুঁজে দেখেছে। স্কুলের সীমানার কাছাকাছি একটা বড় ঝাপড়া গাছে ভোটকা মিয়া আটকা পড়ে আছে। খোরাসানি ম্যাডাম অবশ্য চেষ্টা করেছিল লাথি মেরে স্কুলের সীমানার বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু ঝাপড়া গাছটা বাঁচিয়েছে। বিকেলবেলা যখন খেলাধুলার নামে তাদেরকে দৌড়িয়ে নেওয়া হচ্ছিল, নিতু তার মাঝেও চেষ্টা করেছিল কোনোভাবে সরে গিয়ে ভোটকা মিয়াকে উদ্ধার করে আনতে, কিন্তু পারেনি। এখন রাত হয়েছে, একটু পর সবাই ঘুমিয়ে যাবে, তখন গিয়ে ভোটকা মিয়াকে উদ্ধার করে আনা যাবে। নিতু নির্ঘুম বিছানায় শুয়ে রইল। কান পেতে শুনতে পেল রুনু ঝুনু দুই বোন গলা নামিয়ে ফিস ফিস করে কথা বলছে। মিতুলের বিছানা থেকে নিয়মিত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মনে হয় এরই মাঝে ঘুমিয়ে পড়েছে। রেবেকার বিছানা থেকে মনে হলো খুব চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছে। মেয়েটা মনে হয় কাঁদছে। এখানে যারা আছে সবার মনের ভিতরেই তো দুঃখ, সারাদিন চেপে চুপে রাখে, কাউকে বুঝতে দেয় না। যখন রাত্রে ঘুমাতে আসে তখন মনে হয় নিজের কাছেই সেটা নিজে প্রকাশ পায়। নিতু তার মাঝে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে রইল। এইভাবে আরও অনেকক্ষণ সময় কেটে গেল। নিতুর যখন মনে হলো সবাই ঘুমিয়ে গেছে, তখন সে খুব সাবধানে বিছানা থেকে নেমে এলো। বিছানার নিচে জুতা রাখা ছিল, সাবধানে সেগুলো পায়ে লাগিয়ে নেয়, তারপর পা টিপে টিপে দরজার দিকে এগোতে থাকে। দরজার ছিটকিনিটা বেশ শক্ত করে লাগানো,
টেনে খুলতে গিয়ে সেটা খুট করে শব্দ করে ফেলল। সাথে সাথে মিতুল ঘুম ভেঙে জেগে উঠে চাপা স্বরে জিজ্ঞেস করল, কে? আমি। নিতু ফিসফিস করে বলল, আমি নিতু। ও, বাথরুমে যাবে? হুম। মিতুল এবার পুরোপুরি জেগে উঠে বলল, তাহলে? আমার টেডি বিয়ারটাকে আনতে যাচ্ছি। এবারে মিতুল লাফিয়ে বিছানায় উঠে বসল। চাপা গলায় যতটুকু জোরে কথা বলা সম্ভব ততটুকু জোরে বলল, কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিতু আর কথা না বাড়িয়ে দরজা খুলে বের হয়ে গেল। মিতুল পিছনে পিছনে ছুটে এসে চাপা গলায় বলল, দাঁড়াও নিতু, দাঁড়াও, দাঁড়াও, যেও না। কিন্তু নিতু তার কথা না শুনে বারান্দা দিয়ে ছুটে যেতে থাকে। মিতুল কি করবে বুঝতে না পেরে দরজা ধরে দাঁড়িয়ে রইল। বারান্দায় আলো জ্বলছে, বের হলে কেউ না কেউ দেখে ফেলতে পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ভয়ে মিতুলের শরীর কাঁপতে থাকে। নিতু নূতন, তাই এখনো বুঝতে পারছে না তাদের হোস্টেলের বড় গেটে রাতে তালা দেওয়া থাকে। বের হওয়ার কোনো উপায়ই নেই। সেটা একটা বিশাল সৌভাগ্য, না হয় মাঝে মাঝে কোনো না কোনো মেয়ে এখান থেকে পালানোর চেষ্টা করত, আর তাহলেই হতো সর্বনাশ। খোরাসানি ম্যাডামের ভয়ঙ্কর কুকুর সিংহীকে রাতেবেলা ছেড়ে দেওয়া হয়। স্কুল কম্পাউন্ডের ভিতরে কেউ এলে তাকে একেবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। এই স্কুলের মাঝে কে বেশি ভয়ঙ্কর, খোরাসানি ম্যাডাম নাকি তার কুকুর সিংহী? সেটা নিয়ে মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়। দিনের বেলায় সিংহীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বিশাল কুকুরটা তখন ধারালো দাঁত বের করে স্কুলের মেয়েদের দিকে তাকিয়ে থাকে। কেউ কাছাকাছি এলে মেঘের গর্জনের মতো করে শব্দ করে শিকল ছিঁড়ে লাফিয়ে পড়ার চেষ্টা করে। কোনোভাবে যদি শিকল ছেড়ে বের হয়ে আসে তখন কি হবে সেটা চিন্তা করে মিতুলের মতো অনেকেরই হাত পা ঠান্ডা হয়ে আসে। মিতুল নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। নিতু নামের এই নূতন পাগলাটে মেয়েটার গেট বন্ধ দেখে এখনই নিশ্চয় ফিরে আসবে, কিন্তু সে ফিরে এলো না। আর তাই দেখে মিতুলের মনে হলো সে ভয়ে, আতঙ্কে আর দুশ্চিন্তায় বুঝি হাঁটু ভেঙে পড়ে যাবে। কি হয়েছে মেয়েটার? কোথায় গিয়েছে? নিতু ঘর থেকে বের হয়ে বারান্দায় ধরে সিঁড়ি দিয়ে সাবধানে একতলা নেমে এলো। চারিদিকে আলো জ্বলছে, কেউ দেখে ফেললেই সর্বনাশ হয়ে যাবে। গেটের সামনে এসে নিতু অবাক হয়ে আবিষ্কার করল সেখানে এত বড় একটা তালা ঝুলছে। বের হওয়ার কোনো উপায় নেই। এতগুলো মেয়েকে তালা মেরে আটকে রাখা ব্যাপারটা নিজের চোখে দেখেও তার বিশ্বাস হলো না। গেটের সামনে দাঁড়িয়ে কি করবে সেটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করে সে আবার খুব সাবধানে নিঃশব্দে উপরে উঠে এলো। বারান্দার রেলিং টপকে সে খুব সাবধানে কার্নিশে নেমে এলো। কার্নিশ ধরে সে গুড়ি মেরে হেঁটে যেতে থাকে। বাথরুমের কাছাকাছি পানির পাইপ নিচে নেমে গেছে। সে সেই পাইপ বেয়ে নেমে যাবে। আধো আলো আধো অন্ধকারে গুড়ি মেরে কার্নিশের উপর দিয়ে হেঁটে হেঁটে শেষ পর্যন্ত বাথরুমের কাছে পৌঁছালো। যে রকম ভেবেছিল ঠিক সেরকমই সত্যি সত্যি কয়েকটা পানির পাইপ নিচে নেমে গেছে। নিতু সাবধানে একটা পাইপ ধরে পিছলে পিছলে নিচে নেমে এলো। পাইপ বেয়ে নামা কিন্তু খুব সহজ, কিন্তু কিভাবে উঠে আসবে কে জানে। এখন অবশ্য সেটা চিন্তা করে লাভ নেই। নিচে নেমে এসে দেয়ালে পিঠ ঠেকিয়ে নিতু কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে এখানে এসে এখনো পুরো একদিনও কিন্তু হয়নি। স্কুলটা এখনো ভালো করে চেনা হয়নি। কোন দিক দিয়ে গেলে সবচেয়ে সহজ হবে সে ভালো করে জানে না। তার মাঝেও সে আন্দাজ করে নিয়ে সাবধানে হাঁটতে শুরু করলো। স্কুল কম্পাউন্ডের মাঝে মাঝে লাইট জ্বলছে। সে সেগুলো এড়িয়ে অন্ধকারে অন্ধকারে হেঁটে যেতে থাকে। নিশুতি রাত, কোথাও কেউ নেই। তার মাঝে একা একা যেতে তার কেমন জানি ভয় করতে থাকে। দিনের বেলা সে ভূত বিশ্বাস করে না, কিন্তু এ রাত্রিবেলা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। সে যতগুলো ভূতের গল্প পড়েছিল হঠাৎ করে সবগুলো তার গল্প একই সাথে মনে পড়ে গেল। নিতু অন্ধকারে
নিজেকে আড়াল করে সাবধানে হেঁটে যেতে থাকে। হোস্টেলটা পার হয়ে খানিকটা ফাঁকা জায়গা, তারপর একটা টিউবওয়েলটা পার হয়ে এগিয়ে গেলে বেশ কয়েকটা গাছ, তারপর স্কুল বিল্ডিং, তারপর আরও কিছু গাছ। সেগুলো পার হয়ে গেলে স্কুল মাঠ, তার অন্য পাশে স্কুলের সীমানায় উঁচু দেওয়াল। সেই দেওয়ালের কাছে বড় একটা ঝাপড়া গাছে তার ভোটকা মিয়া আটকে পড়ে আছে। নিতু যখন স্কুল মাঠের কাছাকাছি এসেছে, ঠিক তখন সে একটা চাপা গর্জন শুনতে পেল এবং কিছু বোঝার আগে হঠাৎ করে কি যেন তার উপর ঝাঁপিয়ে পড়ল। নিতু মাটিতে আছাড় খেয়ে পড়ে। ভয়ে আতকে সে একটা চিৎকার দিয়েই দিচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয়। অন্ধকারে ভালো করে দেখা যায় না, কিন্তু তার মাঝেও বোঝা যাচ্ছে বিশাল একটা কুকুর তাকে মাটিতে চেপে ধরে রেখেছে। চোখগুলো জ্বলছে আগুনের মতো, ধারালো দাঁত বের হয়ে আছে আর চাপা স্বরে গর্জন করছে। মনে হয় এক্ষুনি বুঝি ধারালো দাঁত দিয়ে ছিঁড়ে ফেলবে তাকে। কুকুরটা দেখে নিতুর শরীরে প্রাণ ফিরে পেল। ফিক করে হেসেও ফেলল সে। চাপা স্বরে বলল, ও মা, একটা কুকুর, কি সুইট! আমি ভেবেছিলাম ভূত। কুকুরটা তীক্ষ্ণ চোখে নিতুর দিকে তাকিয়ে থাকে। নিতু হাত দিয়ে অবলীলায় কুকুরটাকে উপর থেকে সরিয়ে উঠে বসে সেটার গলা জড়িয়ে ধরে বলে, আয়, আমার কাছে আয়, আয় পাগলা কোথাকার, কি ভয় দেখিয়েছিস আমাকে? একটু আগে যে কুকুরটা একটা ভয়ঙ্কর প্রাণী ছিল, হঠাৎ করে নিতুর আদর পেয়ে সেটা কেমন জানি বাচ্চা শিশুর মতো হয়ে ওঠে। লেজ নাড়িয়ে দুপা নিতুর শরীরে তুলে তাকে দু একবার চেটেও ফেলল। নিতু খিলখিল করে হেসে ফিসফিস করে বলল, খবরদার পাজি কুকুর, আমাকে কি তুই লজেন্স পেয়েছিস নাকি? চাটছিস কেন? দেবো এক চড়। নিতু কুকুরটার গলা ধরে মুখে আদর করে হাত বুলিয়ে দেয়, তারপর ফিস ফিস করে বলে, আর আমার সাথে একা একা যা ভয় পাচ্ছিলাম, এখন আমার আর কোনো ভয় নেই। যদি ভূত আসে তাহলে তুই ধাওয়া করে তাড়িয়ে দিবি, পারবি না?